আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানবো যে দ্বিতীয় অধ্যায়ে কি কি নিয়মের অঙ্ক রয়েছে। ওকে, অলরেডি আমি লিখে দিয়েছি অধ্যায় 2 বা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের যে সকল নিয়মের অঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম যে নিয়মের অঙ্ক রয়েছে তা হলো গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণীর অঙ্ক। ওকে, তারপরে রয়েছে আয়তলেখের অঙ্ক, যাকে ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাম। রয়েছে গণসংখ্যা বহুভুজ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। গণসংখ্যা রেখা, যার ইংরেজি ফ্রিকোয়েন্সি কার্ভ। অজীব রেখা, অজীব কার্ভ, বিভিন্ন। ওকে, এই অঙ্কটিতে কোনো প্রকার চিত্র নেই। বাদ বাকি যে পরের অঙ্কগুলো বললাম সেই অঙ্কগুলোতে চিত্র রয়েছে। এই অঙ্কগুলো আমাদের গ্রাফ পেপারে সমাধান করতে হবে। ওকে, তোমাদের অবশ্যই শুরুতে গ্রাফ পেপার কিনে রাখতে হবে এবং বোর্ড পরীক্ষায় যদি তোমরা গ্রাফ পেপার নিয়ে যাও সেক্ষেত্রে শিক্ষকের সিগনেচার নিতে হবে, অথবা পরীক্ষার হলে শিক্ষকের কাছ থেকে গ্রাফ পেপার চাইতে হবে। গ্রাফ পেপারে যাবতীয় অঙ্কগুলো পেন্সিল ব্যবহার করে সমাধান করতে হবে। ওকে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে নিয়মের অঙ্ক রয়েছে তা হলো গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী। এই গণসংখ্যা নিবেশন ও গণসংখ্যা সারণীর অঙ্ক তোমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষায় 8 থেকে 10 মার্কের একটি অঙ্ক এসে থাকে। এই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণীর অঙ্ক যদি তোমরা খুব সহজে শিখতে চাও তবে গণসংখ্যা নিবেশনের অঙ্কের কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো তোমাকে শিখতে হবে। শুরুতে আমি বলবো যে গণসংখ্যা নিবেশনের এই অঙ্কগুলো সারি ও কলামের সমন্বয়ে তৈরি করা হয়। আমি আবারও বলছি, গণসংখ্যা নিবেশনের এই অঙ্কগুলো সমাধান করতে সারি ও কলামের প্রয়োজন হয়। তাই শুরুতে আমরা জানবো যে গণসংখ্যা নিবেশন কাকে বলে এবং এর কয়টি সারি ও কয়টি কলাম রয়েছে। সেই সাথে আরো জানবো যে গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো কয়টি পদ্ধতিতে সমাধান করা যায়। ওকে, দেখো আমি অলরেডি এখানে লিখে দিয়েছি যে গণসংখ্যা নিবেশন কি বা কাকে বলে। গণসংখ্যা নিবেশন কি বা কাকে বলে এই প্রশ্নটি 4 মার্কের জন্য তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার বিগত বছরগুলোতে এসেছে। ওকে, অলরেডি আমি লিখে দিয়েছি গণসংখ্যা নিবেশন কি বা কাকে বলে। তারপরে আমি তোমাদের পড়ে এবং সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদিও বা আমার না দেখে মুখস্থ আছে, আমি না দেখে বলতে পারবো, কিন্তু আমি তোমাদের বোর্ড দেখে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে খুব সহজ হয়। ওকে, দেখো যখন বলবে গণসংখ্যা নিবেশন কি তখন তোমাকে প্রশ্নটি 4 মার্কের জন্য অ্যান্সার করতে হবে। ওকে, কোন তথ্য সারিকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে অংশগুলোতে তথ্যসমূহের অবস্থান বা বন্টন ব্যবস্থা নির্ণয় করার জন্য প্রথমে ট্যালি চিহ্ন ও পরে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করে যে সারণী পাওয়া যায় তাকে গণসংখ্যা নিবেশন বা ইংরেজিতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হয়। দেখো এখানে একটি কথা আছে ট্যালি, তার মানে এই অঙ্কগুলোতে ট্যালি হবে, এইগুলোকে ট্যালি বলা হয়। যখন ফাইনালি আমি তথ্যের সাহায্যে অঙ্ক শিখিয়ে দেব তখন এই ট্যালিগুলো আমি শিখিয়ে দেব। ওকে, একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের 3টি কলাম থাকে। আমি শুরুতেই বলেছি গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো সারি ও কলামের সমন্বয়ে তৈরি করা হয়, এর জন্য আমাদের কলামগুলো শিখতে হবে। তাহলে 3টে কলাম থাকে। প্রথম কলামের নাম হলো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভেল। এর সংক্ষিপ্ত রূপ হলো সিআই। ক্লাস ইন্টারভেলের সংক্ষিপ্ত রূপ সিআই। ওকে, দ্বিতীয় কলামের নাম হলো ট্যালি, যার বাংলা হলো মিল চিহ্ন। তৃতীয় কলামের নাম হলো গণসংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি, যার সংক্ষিপ্ত রূপ হলো এফ। তাহলে গণসংখ্যা নিবেশনের অঙ্ক যদি বোর্ড পরীক্ষায় আসে এবং সেক্ষেত্রে যদি শুধু গণসংখ্যা নিবেশন বের করতে বলা হয়, তুমি 3টি কলামেই অঙ্কটি সমাধান করতে পারবে। 3টি কলামের নাম আমি আবারও বলে দিচ্ছি, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, ট্যালি, গণসংখ্যা।
ওকে, তবে একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের 5টি কলাম থাকে। কয়টি কলাম? 5টি। ওই 3টি সহ 4 নম্বর, 4 নম্বর হলো মধ্যমান বা মধ্যবিন্দু, যাকে ইংরেজিতে বলা হয় মিড ভ্যালু, সংক্ষিপ্ত রূপ এক্স। পঞ্চম এবং শেষের কলামের নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যাকে সংক্ষিপ্ত সিএফ অথবা এফসি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি একটি উদাহরণের সাহায্যে গণসংখ্যা নিবেশনের টেবিল কেমন হবে তা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি শুরুতে বলেছিলাম যে একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের 3টি কলাম থাকবে। প্রথম কলামের নাম হলো শ্রেণী, ব্যবধান, ট্যালি, গণসংখ্যা। তবে পূর্ণাঙ্গ অবস্থায় আরো 2টি কলাম থাকবে, টোটাল মিলে 5টি। একটি হলো মধ্যবিন্দু বা মধ্যমান, আর একটি হলো ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, আমি কিন্তু বলেছি যে প্রাথমিক অবস্থায় 3টি কলাম এবং পূর্ণাঙ্গ অবস্থায় 5টি কলাম থাকে, বাট সারি কয়টি হবে এ কথা কিন্তু আমি একবারও বলিনি। সারি কয়টি হবে তা নির্দিষ্টভাবে বলা কঠিন। সারি কয়টি হবে তা নির্ভর করবে অঙ্কের তথ্যের উপর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আপাতত তোমরা কলামগুলো শিখে রাখো। দেখো, এখন শ্রেণী ব্যবধান কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1 2 3 4 5 5টি সারি এবং 5টি কলাম দ্বারা উদাহরণটি বুঝিয়ে দেব। এটি হলো শ্রেণী ব্যবধান বের করার নিয়ম হলো, দেওয়ার নিয়ম বা শেখার নিয়ম হলো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এইটিকে বলা হয় শ্রেণী ব্যবধান। এর ব্যবধান রয়েছে আমাদের 10, 10 থেকে 20। তারপরে ট্যালি। সাপোজ আমি 7টি সংখ্যার ট্যালি দেব বা 7টি তথ্যের ট্যালি দেব, সেক্ষেত্রে আমি ট্যালিগুলো কিভাবে দেব? সাপোজ 7টি, এইভাবে 1 2 3 4। যখন 5 দেবো অবশ্যই এইভাবে 5 6 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমি 5টি ট্যালি দিয়েছি, এখানে 3টি, এখানে 7টি, এখানে 2টি। জাস্ট আমি কাল্পনিকভাবে কিন্তু এটি শিখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে গণসংখ্যা। এই ট্যালিগুলোকে আমরা সংখ্যায় লিখবো, তাহলে গণসংখ্যা হয়ে যাবে। এখানে 5টি, তাই 5টি লিখেছি, এখানে 3, এখানে 5 2 7, এখানে 2। আর গণসংখ্যাকে বা ফ্রিকোয়েন্সিকে বড় হাতের এন দ্বারা যোগ করতে হয়। বড় হাতের এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি বা মোট গণসংখ্যা। 5 3 8, 8 7 15, 15 8 2 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চতুর্থ কলামের নাম হলো মধ্যবিন্দু বা মধ্যমান, যার সংক্ষিপ্ত রূপ এক্স। মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব? খুবই সহজ। আমরা এই শ্রেণীগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 10 আর 20 30। 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের হবে 15, তাই লিখেছি 15। এখন আমরা শর্টকাট বের করে শিখিয়ে দিচ্ছি। 10 থেকে 20 এর ব্যবধান কিন্তু 10। আমি আবারও বলছি, শ্রেণীর ব্যবধান হলো 10। তাই আমরা শুরুতে এই প্রথম শ্রেণীকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আমরা যা আছে তাই লিখবো। আমাদের 15 বের হয়েছে, তাই 15 লিখবো। তারপর আমরা যোগ করে আর ভাগ করব না, যেহেতু এর ব্যবধান 10, তাই এই 15-এর সাথে আমরা 10 যোগ করে দেব 25, 25-এর সাথে 10 যোগ করব 35, 35-এর সাথে 10 যোগ করব 45। তাহলে আমাদের শর্টকাট ভাবে বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, শেষের কলাম হলো ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে? গণসংখ্যাকে যদি পর্যায়ক্রমে যোগ করা হয় তবে ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। ওকে, তাহলে শুরুতে আমাদের রয়েছে 5, এখানে 5 লিখেছি। 5-এর সাথে 3 যোগ করব 8, 8-এর সাথে 7 যোগ করব 15, 15-এর সাথে 2 যোগ করব 17। আশা করি কাল্পনিকভাবে যে আমি একটি ছক টেবিলের সাহায্যে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী শিখিয়ে দিলাম, তা তোমরা 100% বুঝতে পেরেছো। এখন প্রশ্নে অবশ্যই তথ্য থাকবে, এই তথ্যের সাহায্যে গণসংখ্যা নিবেশন বা টেবিল তৈরি করতে হবে, আমি যা পরবর্তী ক্লাসে শিখিয়ে দেব। এখন আমরা শিখব যে এই গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণীর অঙ্কগুলো কয়টি পদ্ধতিতে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণীর অঙ্কগুলো 2টি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হলো বহির্ভুক্তি বা বহির্ভুক্ত, যাকে ইংরেজিতে বলা হয় এক্সক্লুসিভ মেথড, আর একটি হলো
অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্তি, যাকে বলা ইনক্লুসিভ মেথড, অর্থাৎ গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো দুটি পদ্ধতিতে সমাধান করা যায়, বহির্ভুক্তি পদ্ধতি ও অন্তর্ভুক্তি পদ্ধতি। যদি উল্লেখ থাকে প্রশ্নে তাহলে উল্লেখ অনুযায়ী করতে হবে, আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে তুমি যেমন ইচ্ছা তেমন করতে পারবা। তবে সাধারণত উল্লেখ থাকবে না, যেহেতু উল্লেখ থাকবে না সেহেতু অঙ্কগুলো অবশ্যই তোমরা বহির্ভুক্তি বা বহির্ভুক্ত বা এক্সক্লুসিভ মেথড পদ্ধতিতে সমাধান করবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, প্রশ্ন লক্ষ্য করো, আমি অলরেডি লিখে দিয়েছি গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো কয়টি পদ্ধতিতে সমাধান করা যায়। অলরেডি আমি বলেছি গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো দুটি পদ্ধতিতে সমাধান করা যায়, একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি, যাকে ইংরেজিতে এক্সক্লুসিভ মেথড বলা হয়, আর একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি, যাকে ইংরেজিতে ইনক্লুসিভ মেথড বলা হয়। এখন আমরা শিখব বহির্ভুক্তি পদ্ধতি কাকে বলে, আমরা উদাহরণ সহ শিখব। দেখো, বহির্ভুক্তি পদ্ধতি, কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা যদি একই সংখ্যা হয়, আমি আবারও বলছি, কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা যদি একই সংখ্যা হয় তবে তাকে বহির্ভুক্তি পদ্ধতি বলে। ওকে, আমি যেমন বা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। এটি হলো শ্রেণী ব্যবধান, ব্যবধানের এগুলো বলা হয় উচ্চ সংখ্যা, এগুলো নিম্ন সংখ্যা, বা উচ্চ সীমা নিম্ন সীমা, উচ্চ সীমা নিম্ন সীমা। আমি সংজ্ঞায় বলেছি কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা যদি একই সংখ্যা হয় তবে তাকে বহির্ভুক্তি পদ্ধতি বলে। দেখো, এটি 20, এটিও 20, একই বা সেম সংখ্যা, এটি 30, এটিও 30। এইভাবে তোমরা বহির্ভুক্তি পদ্ধতি শিখতে পারবে। দেখো, এখন আমরা শিখবো এর ব্যবধান কত। এর ব্যবধান 10, এর ব্যবধান 10। কিভাবে 10? আমরা বহির্ভুক্তি পদ্ধতিতে 10-এর পর থেকে গণনা করব। 10-এর পরে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো, ব্যবধান 10। তারপর আমরা এখানে 20 লিখবো, 20, 20 থেকে 30, এখানে 30 লিখবো, 30 থেকে 40। আর এটি আমি কাল্পনিকভাবে দিয়েছি গণসংখ্যা 2, 5, 3, তোমরা যা ইচ্ছা দিতে পারবা। ওকে, তারপর অন্তর্ভুক্তি পদ্ধতি, কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা যদি ভিন্ন সংখ্যা বা একই সংখ্যা না হয় তবে তাকে অন্তর্ভুক্তি পদ্ধতি বলে। দেখো, একটি শ্রেণী, এটি উচ্চ সীমা, এটি নিম্ন সীমা, এটি উচ্চ, এটি নিম্ন, এটি আছে 19, এটি আছে 20, এটি আছে 29, এটি আছে 30, অর্থাৎ ভিন্ন সংখ্যা। ওকে, এর ব্যবধানও 10। সত্যি বলছি, এর ব্যবধানও 10। কিভাবে 10? অন্তর্ভুক্তি পদ্ধতিতে 10-এর পর থেকে গণনা করতে, 10 থেকে গণনা করতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখো, ব্যবধান 10। ওকে, 19, এখানে এসে আমরা 1 যোগ করবো, 20, 20 থেকে 29, এখানে এসে 1 যোগ করবো, 30 থেকে 39। তাহলে দুটির ব্যবধানই আমাদের 10। আশা করি আমি এই ক্লাসে তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি যে গণসংখ্যা নিবেশনের অঙ্কে কয়টি, গণসংখ্যা নিবেশনে প্রাথমিক অবস্থায় কয়টি কলাম থাকবে এবং পূর্ণাঙ্গ অবস্থায় কয়টি কলাম থাকবে। সেই সাথে আরো বোঝাতে পেরেছি যে গণসংখ্যা নিবেশন অঙ্কগুলো কয়টি পদ্ধতিতে সমাধান করা যায় এবং উদাহরণ সহ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা যারা পেইড কোর্স করবে বা পেইড কোর্স কিনবে তাদের পিডিএফ দেওয়া হবে, তবে যারা ফ্রি ক্লাস করবে তাদেরকে পিডিএফ দেওয়া হবে না। আমাদের 40 থেকে 50% ক্লাসগুলো ফ্রিতে থাকবে আর যাবতীয় ক্লাসগুলো পেইডে থাকবে। যারা তোমরা পেইড কোর্স কিনবে তারা অবশ্যই ভিডিও দেখে অঙ্কগুলো শিখবে এবং পিডিএফ দেখে নোট করবে, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যা নিবেশনের অঙ্ক শিখব। ভালো থাকবে। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। সেই সাথে তোমাদের বন্ধু বান্ধবীদের আমাদের এই পেইড কোর্স সম্পর্কে জানাবে, যেন তোমাদের পাশাপাশি তারাও আমার এই কোর্সটি কিনে উপকৃত হয়। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।